গ্যাস সংকটে জ্বলছে না রান্নার চুলা, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হওয়ার তাগিদ। কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা খোলা বললেন প্রধান বিচারপতি। সংস্কার দাবিতে বিকেল থেকে ফের বাংলা ব্লকেট। দেশজুড়ে বন্যা পরিস্থিতির উন্নতি, ধীরগতিতে পানি নামায় দুর্গতদের ভোগান্তি, 10 জেলায় নদ নদীর পানি এখনও বিপদসীমার উপরে। এবং উরুগুয়েকে কাঁদিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া, নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর শিরোপা লড়াইয়ের টিকিট কাটল ইংল্যান্ড। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। চীনে 3 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি গত রাত 12:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি চীনের স্থানীয় সময় রাত 10টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে। বেইজিংয়ে অবস্থানকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। সফরকালে দুদেশের মধ্যে 21টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্র সই হয়েছে। বাসাবাড়িতে গ্যাস নেই, সিএনজি রিফিল স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, উৎপাদনে ধস নেমেছে শিল্প কারখানায়। চাহিদার 1/3 কম গ্যাসের সরবরাহে দেশজুড়ে তাই প্রকট হচ্ছে লোডশেডিংও। এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মনিরুল ইসলামের রিপোর্ট। দেশে দৈনিক 410 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। সরবরাহ করা হচ্ছে 240 থেকে 260 কোটি ঘনফুট গ্যাস। ফলে চাহিদার 1/3 বেশি গ্যাস সরবরাহ হচ্ছে না। রাজধানীর বাড্ডার একটি সিএনজি রিফিল স্টেশনের সামনের সড়কে 2 কিলোমিটার গাড়ির সারি। চাপ কম থাকায় কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস পাচ্ছে না, তাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা যায়, এমন থেমে থাকা ঢাকায় প্রতিদিন 32 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। গ্যাস নিতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা জায়গা, তো এটা আমাদের অনেক সময় যাইতেছে না। গ্যাস নাই, প্রেসার নাই, লাইনে গ্যাস নাই, আমরা কি করব? এখানে আমার 4টা নজলের মধ্যে একটা নজল চলতেছে, রাতও সেম জিনিস। রাজধানীর বাড্ডা নতুন বাজারের দক্ষিণ নয়ানগর আবাসিক এলাকার চিত্র আরও ভয়াবহ। এখানে গ্যাস আসে মধ্যরাতে আর যায় ভোর রাতে। গ্যাস না পেলেও বিল ঠিকই গুনতে হয়। 4টে বাজে উঠলেও গ্যাস পাওয়া যায় না, তাইলে কেমনে রান্না করবো আর কেমনে খাওয়া দাওয়া করবো? 1টার দিকে রান্না করে আবার 4টার দিকে উঠতে হয়, 5টার দিকে গ্যাস চলে যায়। বিল না দেখে করবো, লাইজে রাখা টেলে ওই জন্য আমরা গ্যাস সিলিন্ডার জ্বালাই, সোলার বিলও দিই, গ্যাস বিলও দিতেছি। তবে সবচেয়ে করুণ দশা দেশের শিল্প কারখানায়, বিশেষ করে পোশাক কারখানায় উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে। আমাদের ফ্যাক্টরিতে যে সমস্ত গ্যাস লাইনগুলো আছে, এখানে 24 ঘন্টা আমি বোধহয় 3 ঘন্টা গ্যাস পাই না, যাও পাই খুব কম। আমরা বিভিন্ন টাইপের সিলিন্ডার আমরা সংগ্রহ করি, আমরা বিভিন্ন পাম্পে যখন গ্যাস সিএনজি স্টেশনে বা গ্যাস পাম্পে যখন আমরা গ্যাস সংগ্রহ করতে যাই, সেখানে দীর্ঘ লাইন। গ্যাসের চাহিদা বৃদ্ধি সহ বৈদেশিক মুদ্রা সংকটে গ্যাসের আমদানিতে কিছুটা সাধন, অভ্যন্তরীণ উৎপাদন ও মজুত ঘাটতি এবং বঙ্গোপসাগরে একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের এই সংকট সৃষ্টি হয়েছে। বাংলাদেশে অবভিয়াসলি আমাদের যে নিজস্ব গ্যাস সরবরাহ সেটা দিনে দিনে কমে আসছে, সেটা বৃদ্ধি করার সুযোগ আছে। তবে এ সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি বাড়ানোর তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিম। 600 মেগাওয়াটের সাথে আরো প্রায় 1000 মেগাওয়াট আমরা জানি বিভিন্ন পর্যায়ে সম্পূর্ণ প্রকল্প শেষ হওয়ার পর্যায়ে আছে। তো সেটা হয়তো এই বছরের মধ্যে আরো 1000 মেগাওয়াট হয়তো যুক্ত হবে। আমি মনে করি এই 1500 মেগাওয়াটের সাথে আরো 1500 মেগাওয়াট যুক্ত করে দিনের বেলা সোলার দিয়ে আমরা জ্বালানি সংরক্ষণ বা জ্বালানি বাঁচাতে পারি আর কি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কোটা নিয়ে আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা বলে জানালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুর্নীতিমুক্ত দেশ গড়তে জাতীয় সংসদকে 16 দফা পরামর্শ দেওয়া সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল শুনানির এক পর্যায়ে তিনি কথা বলেন। জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, কোটা নিয়ে আন্দোলনকারীরা নির্বাহী বিভাগের কথা বলছে কেন? তাদের বোঝাতে হবে যে নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হতে পারে।
আইনজীবীর মাধ্যমে দাবি দাওয়া তুলে ধরতে আন্দোলনকারীদের পরামর্শ দেওয়ার নির্দেশনা দেন প্রধান বিচারপতি। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। বিকেল 3:30টায় আজকের কর্মসূচি শুরু হবে। 2018 সালের আন্দোলনে দাবি ছিল নবম থেকে ত্রয়োদশ গ্রেড অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা সংস্কার করা। এবার দাবি উঠেছে সব গ্রেডে সংস্কার করার। এ নিয়ে আপিল বিভাগ বুধবার হাইকোর্টের একটি আদেশে স্থিতাবস্থা দিলেও তা গ্রহণ করেনি শিক্ষার্থীরা। তাদের মতে আন্দোলন নয়, এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। এদিকে আন্দোলন করে যারা মানুষকে জীবিকা বন্ধ করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আদালতের প্রতি আস্থা রেখে আন্দোলন প্রত্যাহার করে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। শিক্ষার্থী আন্দোলনকে বিএনপি জামাত চক্র ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগও করেন সাদ্দাম। যারা আন্দোলন করছেন তাদের সবার প্রতি আহ্বান জানাবো যে সবাই যেন ধৈর্যের পরিচয় দেয় এবং বিচার বিভাগীয় পর্যবেক্ষণ রয়েছে সেটির জন্য অপেক্ষা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশটা যেন ফিরিয়ে নিয়ে আসে। দূরদর্শী, টেকসই এবং যুগোপযোগী সমাধান তারা তৈরি করবে। কিন্তু আমরা লক্ষ্য করি যে এটিকে প্রলম্বিত করার একটি প্রচেষ্টা, এক ধরনের পলিটিক্যাল অ্যাটেনশন সিকারদের মধ্যে সেই প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে সর্বত্র কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। পেনশন স্কিম প্রত্যয় নিয়ে যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে তারা। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শিগগিরই দ্রুত সমস্যা সমাধানের আশা করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। একাদশতম দিনে গড়ালো শিক্ষক আন্দোলন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, জানতে চাই আন্দোলন নিয়ে শিক্ষকদের অবস্থান আগের মতোই আছে, আমরা সেটা জেনেছি, এবং কর্মবিরতির কারণে যে সেশন জটের একটি সংখ্যা দেখা দিয়েছে সে বিষয়ে তারা শিক্ষকরা কোনো কথা বলেছেন কিনা সেটি আমাদেরকে জানাবেন। শিক্ষকদের শুরুতে কিছু আন্দোলন বিক্ষোভ মিছিল ছিল, তার একাদশ দিনের মতো যে আন্দোলন সেটি ছিল। আমরা সেটি কাভার করে কিছুক্ষণ আগে ছাত্রলীগ দিকের পক্ষ থেকে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয়েছে কোটা নিয়ে, এবং ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু দাবি দাওয়া উত্থাপন করা হয়েছে এবং কোটা সংস্কার নিয়ে কিন্তু বেশ কিছু উপদেশ তারা দিয়েছে। এবং পাশাপাশি আমরা এখন এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরও আন্দোলন চলছে, ছাত্রলীগের একটি সংবাদ সম্মেলন চলছে। পাশাপাশি কিন্তু শিক্ষকদেরও কিন্তু তাদের পেনশন স্কিম নিয়ে একটি আন্দোলন চলছে। আমরা এখন এই মুহূর্তে রয়েছি মধুর ক্যান্টিনে। ঠিক আপনার সঙ্গে যখন কথা বলছি তার 2 মিনিট আগে কিন্তু ছাত্রলীগের যে সংবাদ সম্মেলন সেটি শেষ হয়েছে। আপনাকে একটু জানাতে চাই, সেটি হচ্ছে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা আন্দোলন করে জীবিকা নির্বাহ করছে তাদের বিরুদ্ধে তারা কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে আন্দোলনের মাধ্যমে কোনোভাবেই পরিস্থিতি ঘোলাটে করা যাবে না, এবং আন্দোলন তারা বলেছেন যারা আন্দোলন করছেন কোটা সংস্কারের দাবিতে তাদের দাবি দেওয়া অবশ্যই যৌক্তিক, কিন্তু এই দাবি দেওয়াকে আদালতের প্রতি আস্থা রেখে যেন তারা আসলে সঠিক ওয়েতে যারা আন্দোলন করেন তিনি সেই আহ্বানটিকেও জানিয়েছেন। এবং পাশাপাশি আসলে এই মুহূর্তে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু ছাত্র সমাজেরা কিন্তু একত্রিত হয়েছে এবং আজকে বিকেল 3টায় কিন্তু ছাত্রলীগ আজকে বিকাল 3টায় কোটা বিরোধী যারা আছেন সংস্কার তারা কিন্তু একটি আন্দোলনের ডাক দিয়েছেন। এবং ছাত্রলীগ সভাপতি এই মুহূর্তে বলছেন যে যারা মূলত আন্দোলন করছেন আন্দোলন থেকে সরে এসে আদালতের প্রতি আস্থা রেখে যাতে আসলে তারা শান্তিপূর্ণ পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসে, এই বিষয়টি কিন্তু তিনি তার যে সংবাদ সম্মেলন সেটি বলেছেন। পাশাপাশি শিক্ষকদের যেটি আপনি জানতে চাইছেন, শিক্ষকদের একটি আন্দোলন হচ্ছে এবং শিক্ষকরা বলছেন যে তাদের যে দাবি দেওয়া পেনশন স্কিম এই বিষয়ে একটি সুনির্দিষ্ট একটি সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকরা কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। সব মিলিয়ে আসলে ছাত্র এবং শিক্ষকদের আন্দোলনে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে এখন যে পরিবেশ, ক্লাস পরীক্ষা থেকে ছাত্ররা ক্লাস বর্জন করেছে, পাশাপাশি শিক্ষকরা কিন্তু ক্লাস বর্জন করেছে, এখন মূলত শিক্ষা থেকে তারা দূরে রয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র এবং শিক্ষকদের আন্দোলনের সবশেষ তথ্যগুলি।
শামীম, ধন্যবাদ আপনাকে। শিক্ষক পেনশন প্রথা নিয়ে শিক্ষকদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। পানি কমতে থাকায় সারা দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ধীর গতিতে পানি নামায় বন্যা দুর্গত এলাকার মানুষ ভোগান্তিতে রয়েছে। এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে 10 জেলার 8টি নদীর পানি। তিস্তা নদীর পানি বাড়তে থাকায় লালমনিরহাট জেলার চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 20,000 পরিবার। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে 2 এবং কাজীপুরে বিপদসীমার যথাক্রমে 35 ও 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরবর্তী পরিস্থিতি জানাতে এবার সিরাজগঞ্জের বন্যার খবর জানব। সেখানে রয়েছেন সহকর্মী সুহেল রানা। সুহেল, জানতে চাই, নদ নদীর পানি কমার পর জেলার বন্যা পরিস্থিতির ঠিক এখনকার চিত্রটি কেমন দেখছেন? জি, ধন্যবাদ অলি। আপনি যেমনটি বলছিলেন, সিরাজগঞ্জের যমুনা নদী পয়েন্টে পানি কিন্তু গত 2 দিনে কমতে থাকার কারণে কিন্তু অনেকটাই মানুষ স্বস্তিতে ফিরছিল বলে তারা জানিয়েছেন। কিন্তু গত 18 ঘন্টায় কিন্তু 4 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে কিন্তু যমুনা নদীর পানি বিপদসীমা 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কাজীপুর পয়েন্টে কিন্তু 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এই অঞ্চলের লোকজন কিন্তু যারা পানিবন্দী আছে তারা কিন্তু অনেকটাই দুর্বিষহে জীবনযাপন করছে। তারা অনেকেই কিন্তু ঝুপড়ি বেঁধে অবদার বাদে তারা কিন্তু জীবনযাপন করছে। বিশেষ করে এই অঞ্চলের মানুষের কিন্তু খাদ্য সংকটটা অনেকটাই বেশি দেখা দিয়েছে। অনেকেই রান্না করছে চকির উপরে, আবার অনেকেই ঘোড়ার উপরে কিন্তু নৌকার উপরে কিন্তু রান্না করে এক বেলা 2 বেলা খাচ্ছে। অনেকটা শুকনো খাবারের সংকটও দেখা দিয়েছে। এদিকে জেলার জেলার 6,500 হেক্টর জমি কিন্তু আবাদি ফসল নষ্ট হওয়ার কারণে কিন্তু অনেকটাই কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। গবাদি পশু খাদ্য সংকট দেখা দেওয়াতে কিন্তু অনেকটাই তারা কিন্তু বিপদে আছে বলে তারা কিন্তু জানিয়েছেন। এই সিরাজগঞ্জ পয়েন্টে কিন্তু যমুনা নদী ক্রমাগত আবার বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু মাঝারি ধরনের বন্যা আশঙ্কা করছেন। এই ছিল সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। জি অলি। হ্যাঁ, সোহেল রানা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার যাব লালমনিরহাটে। সেখানে রয়েছেন সহকর্মী সুমন খান। বন্যা পরবর্তী খবর আর মানুষের জীবনযাত্রা সার্বিক পরিস্থিতি জানাতে তিনি আমাদের সঙ্গে যোগ দিবেন। সুমন, আপনার কাছে সার্বিক পরিস্থিতি জানতে চাই, বন্যা পরবর্তী কি অবস্থা আপনি দেখছেন? জানাতে চাই যে বন্যা পরবর্তী অবস্থা কিন্তু গত কয়েকদিন ধরে টানা অনবরত কিন্তু বৃষ্টি চলছে। তিস্তার পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু তিস্তার যে তীরবর্তী অঞ্চলগুলো আছে সেই তীরবর্তী অঞ্চলগুলো কিন্তু এখনো প্লাবিত রয়েছে এবং বাড়িঘরে কিন্তু পানি। আমি একটি বিষয় জানিয়ে রাখি যে এই পানি কিন্তু যে তিস্তার চর অঞ্চলগুলোতে পানি থাকার কারণে এবং কমার কারণে কিন্তু ভাঙ্গনের শিকার হচ্ছে এই তিস্তা পারের মানুষ। আমি কয়েকদিন থেকে দেখেছি যে এই তিস্তার তীরবর্তী চর অঞ্চলের মানুষের যে দুর্ভোগ, যে হাজার বাড়ি ঘর কিন্তু নদীগর্ভে বিলীন হচ্ছে, সেই সাথে কিন্তু ফসলি জমিও কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। আর একটি তথ্য জানিয়ে রাখি যে পানির যে প্রাদুর্ভাব, যে পানিবাহিত রোগও কিন্তু তিস্তা পাড়ের মানুষ অনেকটা ভোগান্তিতে পড়েছে। বিশুদ্ধ পানিরও কিন্তু অভাব রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু তিস্তা পাড়ের মানুষ কিন্তু খুব দুর্ভোগেই রয়েছে। এই ছিল আমার কাছ থেকে লালমনিরহাটের সর্বশেষ খবর। সঙ্গে যোগ দেওয়ার জন্য। কক্সবাজারে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। এরা হলো শিকদারপাড়া এলাকার 10 বছর বয়সী হাসান এবং পূর্ব পল্লানকাটা এলাকার গৃহবধূ জমিলা। ভোরে শহরের শিকদারপাড়া ও পূর্ব পল্লানকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার জেলা হাসপাতালের চিকিৎসক আশিকুর রহমান জানিয়েছেন তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। এদিকে দেশের 5 বিভাগে আগামী 48 ঘন্টায় অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। গ্যাস সংকটে জ্বলছে না রান্নার চুলা, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগী হওয়ার তাগিদ।
কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা খোলা বললেন প্রধান বিচারপতি। সংস্কার দাবিতে বিকেল থেকে ফের বাংলা ব্লকেট। দেশজুড়ে বন্যা পরিস্থিতির উন্নতি, ধীরগতিতে পানি নামায় দুর্গতদের ভোগান্তি। 10 জেলায় নদ নদীর পানি এখনও বিপদসীমার উপরে। এবং উরুগুয়েকে কাঁদিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া। নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর শিরোপা লড়াইয়ে টিকিট কাটল ইংল্যান্ড। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বিকেল 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।